পুষ্পা দ্য রুল। পুষ্পা প্রথম পর্বে আমরা দেখেছিলাম পুষ্পা কখনো তার বাবার নাম বা বংশ পরিচয় পায়নি, কারণ তার মা ছিল দ্বিতীয় স্ত্রী আর কিছুটা নিচু জাতির। সেখান থেকে পুষ্পা রাজ ব্র্যান্ড হয়ে ওঠে। নিজের দম, পাওয়ার, রুতবার কারণে সে উপরে উঠতে থাকে। লাল চন্দনের স্মাগলিং কিং এ পরিণত হয়। তার প্রতিদ্বন্দ্বী ছিল এসপি ভাওয়ার সিং। লাস্ট ফাইটে ভাওয়ার সিংকে না মেরে পুষ্পা ছেড়ে দিয়েছিল। ভাওয়ার সিং এর জামা কাপড় খুলে তাকে জীবনদান দেওয়া ছিল শেষ সিন। এখন আমরা জানবো নেক্সটে কি কি হতে চলেছে। চলুন গল্পে চলে যাই। জাপানের একটা সমুদ্র বন্দরে কন্টেনার পড়ে যায়, আর ভিতর থেকে বেরিয়ে আসে লাল চন্দন আর একটা বডি। ওখানে থাকা কন্টেনার গুলোর মালিক বলে, কে এটা? এরপর বডিটা তারা দড়ি দিয়ে ঝুলিয়ে দেয়। এরপরেই সেই দড়িটা কেটে নিচে নেমে আসে পুষ্পা রাজ। সবাইকে মারতে থাকে সে। জাপানিজ ভাষায় সবাইকে বলে, আমার একটা পয়সাও আমি মাটিতে পড়তে দেই না। ঠিক তখনই একজন গুলি করে পুষ্পাকে, আর সে পড়ে যায় জলে। তখনই তার মনে পড়ে যায় ছোটবেলার কথা। সে সাঁতার না জানার পরেও জলে নেমেছিল বল আনার জন্য, কারণ সবাই তাকে বলেছিল, তুই যদি এটা করতে পারিস আমরা মেনে নেব তোর বাপ মুল্লেটি ভেঙ্কটেরামান। পুষ্পা সম্মানের জন্য পানিতে নেমেছিল সাঁতার না জানার পরেও। এমন সময় পুষ্পার ঘুম ভেঙে যায়। সে স্বপ্ন দেখছিল, যেটা ভবিষ্যতে গিয়ে সত্যি হতে চলেছে। এটা শ্রীনু, তার বিয়ে। সবাই তাকে বলে, তোর কাজে না গেলেও তো হবে। কিন্তু শ্রীনু বলে, না, বিয়ের আগে পুষ্পা ভাওর কাজ। এরপর সবাই মিলে তারা গাড়িতে ওঠে আর কাজের জন্য রওনা হয়। তাদের মাঝে বসে আছে ভাওয়ার সিং। সবাই বলে, আরে তোমার চেহারা এরকম হয়েছে কেন? কাজে যেতে ভয় পাচ্ছ নাকি? আরে কোনো ভয় নেই, পুষ্পা ভাউ সেই এসপিকে মেরে জামা কাপড় খুলে নিয়েছিল, কোনো চিন্তা নেই আর। এরপর সবাই কাজে যায়। বড় বড় লাল চন্দন গাছ কাটতে শুরু করে। কেটে কেটে ট্রাকে লোড করা হচ্ছে। আর তখনই ভাবার সিং বন্দুক ফায়ার করে, মাথার চুল দাড়ি খুলে ফেলে। সবার চোখ তো বড় বড় হয়ে যায়। সবাই এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে, কিন্তু অনেক পুলিশ মিলে পুরো জঙ্গল ঘেরাও করে নেয় আর সবাইকে ধরে নিয়ে যায় জেলে। এদিকে শ্রীভাল্লি আসে পূজা দিতে। একটা হীরার মুকুট নিয়ে আসে। সেখানে পূজারি বলে, মা তোমার স্বামীর নাম বলো, বংশ পরিচয় বলো, তার নামে পূজা দিয়ে দিচ্ছি। ওপাশ থেকে মোহন হাসে আর বলে, ও কি বলবে যে অনাথ, তার আবার বংশ পরিচয় কিসের? মোহন পুষ্পার জন্মদাতা পিতার প্রথম সন্তান, মুল্লাটি মোহন। শ্রীভাল্লি বলে, পুরোহিতজি আপনি ভগবানের নামে পুজো দিন, কারো নাম না, সবার মঙ্গল কামনা করেই পূজাটা দিন। সন্ধ্যায় বিয়ে শ্রীনুর। মেয়ের বাবা এসে বলে, তোকে বলেছিলাম এসব ছেলের সাথে বিয়ে করিস না, দেখ এখন জেলে পড়ে আছে। মেয়েটা বলে, বিয়ের লগ্ন তো এখনো আছে, তুমি এত চিন্তা করছো কেন? আমি অপেক্ষা করব। তখন লোকটা বলে, আরে সামান্য মজদুরের জন্য পুষ্পা কি যাবে নাকি থানায়? তখন আমরা দেখি পুরো 3-4টা গাড়ি নিয়ে স্যুট বুট চেন ঘড়ি পরে পুষ্পা থানায় হাজির। পুষ্পা বলে শ্রীনুকে ছেড়ে দিতে আর শ্রীনু নামের অন্য একজনকে লকআপে রাখতে। আজ তার বিয়ে, বিয়ের মতো শুভ কাজে দেরি করতে নেই। কিন্তু থানার পুলিশ বলে, পুষ্পা ভাওয়ার সিং পাল্টে গেছে, রুলস চেঞ্জ হয়ে গেছে, এখন সব নিয়ম মতো হবে। পুষ্পা হাসে আর বলে, তোমার মেয়ের বিয়েতে না 5 লাখ যৌতুক দিয়েছিলে? কোন রুলসে দিয়েছিলে? আরো একজনকে বলে, তুমি জায়গা জমি বাইক কিনেছো, ছেলে শহরে পড়ছে বড় কলেজে, লাখ লাখ টাকার ব্যাপার, কোন রুলে সেই টাকাগুলো দিচ্ছ? এসব শুনে সবাই চুপ হয়ে যায়। একজন পুলিশ তখন গিয়ে লকআপ খুলে দেয় আর শ্রীনুকে বের করে দেয়। তার বদলে অন্য একজনকে ভিতরে ঢুকিয়ে দেয়। কিন্তু হঠাৎ পুষ্পার চোখ পড়ে শ্রীনুর শরীরে। আঘাতের চিহ্ন, সবার শরীরেই আঘাতের চিহ্ন। ভাবার সিং মারাত্মকভাবে মেরেছে সবাইকে আর পুষ্পার নাম বলানোর চেষ্টা করেছে, স্বীকারোক্তি নেওয়ার চেষ্টা করেছে, কিন্তু কেউ মুখ খুলেনি। পুষ্পার মাথা যায় পুরো আগুন হয়ে। দরবার বসায় পুষ্পা, কার কতদিন চাকরি আছে, কত বেতন লাগবে, কত ঘুষ খাবে, সব হিসাব করে প্রত্যেককে একবারে টাকা দিয়ে দেয় পুষ্পা। থানা পুলিশ পুরোটা কিনে নেয় সে, আর পুরো থানা সব ছেলেদের নিয়ে সে চলে যায়। ভাবার সিং এসে দেখে পুরো থানা খালি, সবার রেজিগনেশন লেটার। একজন বলে, স্যার সবাইকে পুষ্পা ভাও কিনে নিয়েছে, ভালো থাকবেন। ভাবার সিং মাথায় হাত দিয়ে বসে থাকে। এদিকে পুষ্পা শ্রীনুর বিয়ে করায় আশীর্বাদ দেয়, ভালোভাবে বিয়ে সম্পন্ন হয়। যে পুষ্পার জন্য কাজ করে সে পুষ্পার পরিবার। পরদিন পুষ্পা যাবে সিএম এর সাথে দেখা করতে। রেডি হয়ে পুষ্পা যায় শ্রীভাল্লির সাথে দেখা করতে। পেছন থেকে জড়িয়ে ধরে গলায় কিস করে পুষ্পা। শ্রীভাল্লি বলে, জানো এমন করো না, সকাল সকাল ফিলিং চলে আসলে কিন্তু তোমার কাজে যাওয়া হবে না। পুষ্পা কথা শোনে না, আবারও কিস করে। শ্রীভাল্লি বলে, যাও সিএম এর সাথে দেখা করে আসো, আর একটা পিক নিও, আমি ফ্রেম করে রেখে দেব, আর সবাইকে বলবো আমার হাজবেন্ড সিএম এর ঘনিষ্ঠ। কিন্তু পুষ্পা শ্রীভাল্লিকে জ্বালাতেই থাকে। এবার শ্রীভাল্লি হাত ধরে পুষ্পাকে আর উপরে নিয়ে যায়। পুষ্পা বলে, আরে বউ দুষ্টুমি করছিলাম, ছাড়ো, দেরি হয়ে যাবে, তোমার ছবি তো নেওয়া লাগবে তাই না? শ্রী বলে, এখন যা লাগবে সেটা নিব, তারপরেই যেতে পারবা। এরপর বউর আবদার মিটিয়ে পুষ্পা নিচে আসে আর বলে, কেশব দেরি হয়ে গেল নাকি?
কেশব বলে, না বস, আপনি একদম টাইমে আছেন। এরপর সিন্দাপ্পাকে নিয়ে পুষ্পা যায় সিএম অফিসে। সিএম সবার সাথে কথা বলছে, দেখা করছে। এরপর সিন্দাপ্পাকে বলে, আরে কি খবর, সব ঠিকঠাক আছে তো? সিন্দাপ্পা পুষ্পাকে পরিচয় করিয়ে দেয়। সিএম বলে, হ্যাঁ শুনেছি পুষ্পার নাম, তোমার সিন্ডিকেটের টাকায় আমার পার্টির অনেক উপকার হয়েছে, এভাবেই আমাদের সাথে থেকো। তখন পুষ্পা সিএম এর পাশে যায় আর একজন একটা ছবি ক্লিক করে। তখন সিএম সরে গিয়ে বলে, আরে 2 দিনের এই ছেলে এভাবে তার সাথে ছবি তুলতে থাকলে আমার ইমেজের কি হবে? আর স্মাগলারের সাথে ছবি পেপারে আসলে, টিভিতে গেলে তখন আমার রেপুটেশনের কি হবে, আমার পদের কি হবে? সামনে এমনি নির্বাচন, কে খিসিক করে ফটো তুলেছে দেখি। এরপর ছেলেটার ক্যামেরা ফিল্ম নষ্ট করে দেয় সিএম। পুষ্পা আস্তে বেরিয়ে আসে, বাইরে এসে বসে, সব শান্ত। সিন্দাপ্পা বাইরে আসে আর বলে, আরে পুষ্পা, বড় মানুষ, বেশি বেশি বলে ফেলেছে, কিছু মনে করো না। তখন পুষ্পা বলে, স্যারজি আপনি কি আমার সাথে ছবি তুলতেন? সিঙ্গাপ্পা বলে, হ্যাঁ কেন উঠাবো না, পুষ্পা আমার জিগরি দোস্ত, আমি তো ছবি তুলতেই পারি। তখন পুষ্পা বলে, এমপি পদ ছাড়েন স্যারজি, সিএম হয়ে যান। সিন্দাপ্পা বলে, আরে পাগল হয়েছো নাকি, টাকা পয়সার ব্যাপার আছে, সব মিলিয়ে 100 কোটির উপরে লাগবে। পুষ্পা বলে, দিলাম, 500 দিলাম, যান প্রতাপ রেড্ডির সাথে দেখা করে আসেন আর খেলা ফাইনাল করেন, আর একটা খিসিক করে ছবি তুলে রাখেন। 24 তারিখে শপথের দিন আমার বাড়িতে লাগায় রাখবো, আমার বউ আবদার করেছে বলে কথা। এরপর একটা ছবি তুলে পুষ্পা চলে আসে বাসায়। সিন্দাপ্পা হা হয়ে তাকিয়ে থাকে। কিছুদিন পর সিন্দাপ্পা যায় দিল্লি। সে প্রতাপ রেড্ডির সাথে দেখা করে আর বলে, সিএম আমি হলে কি সমস্যা, আমাকে সিটটা দিন না। তখন প্রতাপ রেড্ডির ভাইয়ের ফোন আসে। ফোন দিয়ে সে বলে, পুষ্পা 5 কোটি টাকা আর সোফা নিয়ে এসেছে। ফোনটা পুষ্পা নিয়ে বলে, স্যারজি যেভাবেই হোক সিন্দাপ্পাকে সিএম বানাতে হবে, আর আপনাকে একটা সোফা পাঠিয়েছি, আশা করি পছন্দ হবে আপনার, এমন আরো অনেক সোফা রেডি করছি, আপনি কাজ করুন। এরপর প্রতাপ রেড্ডি দেখে তার সোফায় টাকার বান্ডিল। প্রতিজ্ঞা তো হয়ে গেল, এখন টাকার জোগাড় করতে হবে। পুষ্পা আসে শ্রীলঙ্কাতে। এবার সে লাল চন্দন দেশে না বিদেশে সাপ্লাই করবে। বড় পার্টির সাথে মিটিং এর জন্য আসে পুষ্পা। লোকটা আসে হেলিকপ্টারে। এসে সে দেখে 2জন ট্রাকে এসেছে। তখন সে তার অ্যাসিস্ট্যান্টকে বলে, আরে ভাই এসব ছোটখাটো পার্টি কেন নিয়ে আসো, সময়টা নষ্ট করো আমার। এরপর পুষ্পা এসে বসে। এরপর লোকটা বলে, 10-20 টন লাগবে না, 1000 টন মাল লাগবে, আর ইন্ডিয়া থেকে আমি এরকম 10-20-100 টন ঘরে বসেই কিনতে পারি। তখন পুষ্পা বলে, 100 টন লাগবে না, তুমি 10 টন কিনে দেখাও। তখন লোকটা ফোন দেয় মুরগানকে। মুরগান ফোন দেয় পুষ্পাকে। সে আরো একজনকে ফোন দেয়, সেও ফোন দেয় পুষ্পাকে। আর এক বাঙালিকে বলে, আপনার কাছে 10 টন মাল হবে কিনা। সে বলে, আপনার মাল যদি আর্জেন্ট লাগে তাহলে একটা ফোন নাম্বার দিচ্ছি, ফোন দিয়ে কথা বলুন। আর সেই নাম্বারটা হচ্ছে পুষ্পার। এতক্ষণে সে বুঝে গেছে তার সামনে কে বসে আছে। এখন পুরো ইন্ডিয়ার লাল চন্দন সিন্ডিকেট লিডার পুষ্পারাজ। একটা গাছও তার কথা ছাড়া বাইরে বের হয় না। এরপর সে ডিল করে 2000 টন লাল চন্দন, প্রতি টন 2.5 কোটি টাকা, 5000 কোটি টাকার ডিল। লোকটা রাজি হয়। পুষ্পা বলে, 100 কোটি মাইনাস করে টাকা ডেলিভারি দিয়ে দেবেন, অনলি ক্যাশ। তখন লোকটা বলে, 100 কোটি কম কেন? পুষ্পা উঠে হেলিকপ্টারে আর চলে আসে ইন্ডিয়াতে। লোকটা যে ট্রাক দেখে পুষ্পাকে ছোট পার্টি ভাবছিল, সে ট্রাকে করেই তাকে ফিরে যেতে হয়। আর এরপর ইন্ডিয়া ফিরে পুষ্পা সব সিন্ডিকেট মেম্বারকে বাসায় ডাকে। কাউকে 100, কাউকে 150, কাউকে 200 টন রেডি করতে বলে। শ্রমিকদের পারিশ্রমিক বাড়িয়ে দেওয়া, ট্রাক ম্যানেজ করে রাখার কথা পুষ্পা বলতে থাকে। ঠিক তখনই শিবল্লী আসে আর পুষ্পাকে বলে, আচ্ছা দেখো তো আমি মাংস রান্না করছি, সব ঠিকঠাক আছে কিনা। পুষ্পা মুখে নিয়ে বলে, আরে শ্রী, লবণ এত বেশি কেন? শ্রীবল্লী রান্নাঘরে চলে যায় আর থালা বাসনের জোরে জোরে শব্দ হতে থাকে। কেশব বলে, ভাই ভাবি তো সব মাংস ফেলে দিতে যাচ্ছে। তখন পুষ্পা সবাইকে বসতে বলে আর রান্নাঘরে যায়। আর রান্নাঘরে গিয়ে শ্রীবল্লীকে জড়িয়ে ধরতে যায়। আরে আমারই মুখের টেস্ট ছিল না, এই জন্য হয়তো এমন হয়েছে, তোমার রান্না একদম পারফেক্ট আছে, কোনো সমস্যা নেই। তখন শ্রীবল্লী বলে, না আমার কিছু তোমার ভালো লাগে না, এত কষ্ট করে তোমার জন্য রান্না করছি, কিন্তু তুমি সবার সামনে আমাকেই অপমান করে দিলা। এরপর সে আবার নতুন করে রান্না করতে যাবে, কিন্তু শিল্পাটা নামানোর সময় হঠাৎ তার পায়ে লাগে, সে ব্যথা পায়। পুষ্পা শ্রীবল্লীকে বসিয়ে পায়ে হলুদ লাগিয়ে দেয় আর বলে, বউ আরে আমি তো বাইরে সবার সামনে একটু ভাব নিচ্ছিলাম, তোমাকে একটু এমনি এমনি বকা দিচ্ছিলাম, নাহলে সবাই কি ভাববে আমাকে বলো, আমার কথা কি তারা মানবে? তখন পুষ্পা শ্রীবল্লীর পায়ে কিস করে, আদর করে দেয়। এরপর সে মিটিং এ যেতে চাইলে শ্রীবল্লী বলে, না না এখন তো যেতে দেবো না, ফিলিংস আসছে, তুমিও আসো। পুষ্পা বলে, বউ যাই, সবাই কি বলবে, কি ভাববে। শ্রীবল্লী কিছু শোনে না। এরপর দুজনে ফিলিংসে ডুবে যায়। এরপর পুরো রান্নাঘরের অবস্থা একদম তছনছ। এদিকে বিভিন্ন জায়গা থেকে লাল চন্দন আসতে শুরু করে, কিন্তু হঠাৎ একদিন ভাওয়ার সিং রাস্তায় একজন সিন্ডিকেট মেম্বারকে আটকায়। সে নেমে যখনই বলে এটা পুষ্পার মাল, তখনই ভাওয়ার সিং 30 কোটি টাকার লাল চন্দনের 3টা গাড়ি জ্বালিয়ে দেয়। এরপর সে বলে, এটা আপনি ভালো করলেন না, আপনাকে পুষ্পা ভাও ছাড়বে না,
কথাটা শুনে বাবার সিং এর মাথা তো আরো গরম হয়ে যায়। সে সাথে সাথে লোকটাকে ফেলে দেয় ব্রিজ থেকে নিচে। মারা যায় লোকটা। মানসিক প্রশান্তি অনুভব করে বাবার সিং। এদিকে সবাই শ্মশানে উপস্থিত হয়। এমপিও আসে। সিন্ডিকেট মেম্বাররা বলে, স্যার এভাবে আর কতদিন? পুষ্পার সাথে বাবার সিং এর এই ঝামেলা না মিটলে এই শ্মশানে কিন্তু আসা যাওয়া প্রতিদিনের কাজ হয়ে যাবে। সিন্দাপ্পা আসে বাবার সিং এর সাথে দেখা করতে। সিন্দাপ্পা বলে, আমাদের এই ধান্দায় টিকে থাকতে হলে পুষ্পাকেও লাগবে, সাথে তোমাকেও লাগবে, তাই এই সব কিছু ভুলে যাও। বাবার সিং বলে, স্যার আপনি আপনার জামা কাপড় খুলে ফেলুন তো। তখন সিন্দাপ্পা বলে, আরে এটা কেমন কথা? তখন বাবার সিং বলে, পুষ্পা আমার জামা কাপড় খুলে আমাকে হাসির পাত্র বানিয়ে রেখেছে। সবাই এই বিষয় নিয়ে হাসি তামসা করে, আর আপনাকে শুধু আমার সামনে খুলতে বললাম, আর আপনি পারলেন না। তখন সিন্দাপ্পা জামা প্যান্ট খুলে দেয় আর বলে, আরে ভাই, রাজনীতি করতে এসেছি, টাকা কামাতে এসেছি, ইজ্জত অনেক আগেই চলে গেছে। তাও তোমার মনের শান্তির জন্য পুষ্পাকে বলবো ও যেন তোমাকে সরি বলে। বাবার সিং তো খুশিতে লাল হয়ে যায়। সে সবাইকে ডাকে আর পার্টির আয়োজন করতে বলে, আর বলে, স্যার যদি পুষ্পা সরি বলে সবার সামনে, তাহলে আমি আপনার দলে। সব আয়োজন চলতে থাকে। সবাই জানে আজ পুষ্পা সরি বলবে। সিন্দাপ্পা, বাবার সিং সবাই আসে পার্টিতে। এদিকে বাসায় বসে ড্রিঙ্কস করছে পুষ্পা। শ্রীবাল্লি বলে, দেখো সিন্দাপ্পা তো আমাদের ভালোই চায়, আর সিন্ডিকেটে রাজত্ব করতে হলে যদি এটা করতে হয় তাহলে করা উচিত। দেখো তুমি যা ভালো বোঝো সেটাই করো। এরপর শ্রীবাল্লি, পুষ্পা, কেশব সবাই পার্টিতে আসে। সব গান বাজনা অফ। টেবিলে বসে আছে পুষ্পা আর বাবার সিং। সিন্দাপ্পা বলে, আরে বলে দাও না, 2 অক্ষরের শব্দ বলতে কি সমস্যা? পুষ্পা বলে, শেখাওয়াত স্যার সরি। শেখাওয়াত একটা টেপ রেকর্ডে রেকর্ড করে নেয় সেটা, আর সেটা বারবার শুনতে থাকে, বাজাতে থাকে। পুষ্পা সেখান থেকে গাড়ি নিয়ে বাড়ির দিকে আসতে থাকে। রাস্তায় পুষ্পা ভাবে আর কেশবকে বলে, আচ্ছা কেশব, তোর কি বিশ্বাস ছিল যে আমি সরি বলবো? কেশব চুপ, শ্রীবাল্লিও চুপ। এরপর পুষ্পা বলে, পুরো পার্টিতে লোকজন সবাই জানতো আমি সরি বলবো না, কারণ পুষ্পা যুক্তা নেই, তাহলে এখন আমারে কেউ সম্মান দেবে না। এখন উপায়? এই বলে পুষ্পার সাথে সাথে গাড়িটা ব্রেক লাগাই, ইউটার্ন নিয়ে সোজা পার্টির দিকে যায়। এদিকে বাবার সিং সরি শুনতে শুনতে গাড়িতে উঠছিল, আর তখনই পুষ্পা সোজা এসে গাড়িতে মেরে দেয় আর গাড়িটা গিয়ে পড়ে পুলে, আর বাবার সিং যায় জলের মধ্যে। বাবার সিং জল থেকে উঠতেই সে দেখে পুষ্পা পুলে মূত্র বিসর্জন করছে, আর পুরো পার্টির লোকেরা হাসাহাসি করছে। এবার দুজনেই বন্দুক বের করে নেয়, কিন্তু সবাই তাদের আটকায়। পুষ্পা এবার বলে, সরি সুনকে ফ্লাওয়ার সামজে গেয়া, লিখে নে 11 তারিখ সকাল 4টায় 2000 টন মাল চেন্নাই পৌঁছাবে। পারলে তুই ঠেকাই দেখাস। তুই যদি একটা লাল চন্দন আটকাতে পারিস তাহলে সিন্ডিকেট ছেড়ে দিব, সারা জীবন মজদুরি করে খাবো, রেকর্ড করে রাখ। এই বলে চলে যায় পুষ্পা। 11 তারিখ বাবার সিং পুরো এলাকায়, পুরো শহরে সব ছোট বড় রাস্তায় পাহারা বসিয়ে দেয়। কোনোভাবেই একটা গাড়িও পার হতে দেবে না সে। কিন্তু পুষ্পা ভাও আগে থেকেই সব সেট আপ দিয়ে রেখেছিল। ছোট চিকন নদী আছে একটা, সেটা একটা ড্যাম আছে। সেই ড্যাম থেকে পানি আসা কমিয়ে সেই পথে ট্রাক নিয়ে রওনা হয়ে যায় সবাই, কয়েকশো ট্রাক ফুল লোড করা। হঠাৎ ভাওয়ার সিং এর মনে পড়ে সে ব্রিজে বসে আছে, কিন্তু তখন সে নিচে তাকিয়ে দেখে ব্রিজের জল একদম নেই। তখন সে বুঝে যায় এই নদীর রাস্তা দিয়েই তারা বেরোবে এখান থেকে। তখন বাবার সিং সবাইকে পাঠিয়ে দেয় বিভিন্ন রাস্তা দিয়ে, কিন্তু বিভিন্ন রাস্তায় আগে থেকেই হাতি গাছের গুড়ি দিয়ে আটকে দেওয়া হয়েছিল। সবাই বিভিন্ন রাস্তায় আটকে যায়। শেষ পর্যন্ত বাবার সিং একটা পাহাড়ে এসে পৌঁছায়। সে দেখতে থাকে গাড়িগুলো শুকনো রাস্তায় উঠছে। হঠাৎ সে দেখে অনেকগুলো গরুর গাড়ি আসছে। তখন সে গরুর গাড়িগুলো দিয়ে রাস্তা ব্লক করে ফেলে আর বন্দুক নিয়ে দাঁড়িয়ে যায়। ট্রাক তার সামনে আসছে এবং ট্রাকের দিকে লক্ষ্য করে সে বন্দুক চালাতে থাকে। পুষ্পা ফোনে বলে, তোরা সব গাড়ি থেকে লাফ দিয়ে নেমে পড়, জিনিস যা হয় হোক, তোরা সেফ থাক। এরপর সবাই একে একে লাফ দিয়ে নেমে পড়ে, আর ভাওয়ার সিং প্রত্যেকটা গাড়িকে গুলি করে উল্টিয়ে দেয় আর সব লাল চন্দন জড়ো করে নেয়। পুরো মিডিয়া জানাজানি হয়ে যায়, ব্রেকিং নিউজ হয়ে যায়। কিন্তু হঠাৎ শ্রীনিবাস এসে বলে, বাবার সিং এগুলো লাল চন্দন না, লাল চন্দনের মতো দেখতে, কিন্তু অন্য এক প্রজাতির গাছ, যার উপরে লাল দেখতে কিন্তু ভেতরে সাদা। এর কোনো দামই নেই, সাধারণ কাঠের দামে বিক্রি হয়। তখন ভাওয়ার সিং এর মাথা ঘুরে যায়। সে পুরো শহর থেকে তো একটা গাড়িও বাইরে যেতে দেয়নি, তাহলে মাল চেন্নাই পৌঁছালো কিভাবে? তখন ভাওয়ার সিং দেখে কয়েকশো গরু যাচ্ছে তার সামনে দিয়ে। তখন একজন পুলিশ এসে তাকে একটা গরুর গাড়ি দেয় আর বলে এটা পুষ্পার গিফট। তখন ভাওয়ার সিং এর মনে পড়ে আসলে চন্দন কাঠ দিয়ে বানানো হয়েছিল গরুর গাড়ি, আর সেই গাড়ি চেন্নাই পৌঁছে গেছে। ভাওয়ার সিং নিজে সেই গাড়িগুলোকে পথ দেখিয়েছে। পুষ্পা বোম দিয়ে উড়িয়ে দেয় সেই গাড়িটাও, যেটা সে ভাওয়ার সিংকে গিফট দিয়েছিল। পুষ্পা কথা রাখে, কারো হাতে না পড়ে মাল পৌঁছে যায় চেন্নাই। পুষ্পা তার পুরো পরিবার নিয়ে আসে দেবীমার পুজো দিতে। সেখানে কাবেরী বলে, চাচু দেখো না আমাকে কেমন লাগছে। কিন্তু পুষ্পা কথা বলে না। কাবেরী পুষ্পাকে অনেক মানে, শ্রদ্ধা করে, কিন্তু সে মূল্যটি মোহনের মেয়ে।
কাবেরী শ্রীবল্লীকে বলে, দেখো না চাচি, চাচু আমাকে একদমই ভালোবাসে না। পূজা দেওয়ার সময় হঠাৎই শ্রীবল্লী মাথা ঘুরে পড়ে যেতে লাগে। সবাই তাকে ধরে বসায়। এক দাদি বলে, খুশির খবর, ছোট পুষ্পা বা শ্রীবল্লী আসতে চলেছে। সবাইকে জানানো হয়। পুষ্পাও শোনে সেই কথা। পুষ্পা পুরো শরীরে দেবী মার সাজ ধারণ করে, চোখ আঁকে, নারী বস্ত্র পরিধান করে, মালা গলায়, ঘুঙরু পায়ে, সম্পূর্ণ দেবী রূপে নিজেকে সাজিয়ে নেয়। ত্রিশূল হাতে উঠিয়ে দেবীর ভয়ানক রূপ নিজের মধ্যে ধারণ করে আর মা কালীর, গঙ্গাম্মা দেবীর আরাধনায় তাকে উৎসর্গ করে তাণ্ডব নৃত্য করতে থাকে। চামুণ্ডার রূপ ধারণ করে, তার শ্রদ্ধা জ্ঞাপন করতে থাকে। তার চোখে মুখে ভীষণ তেজ, জ্বলন্ত কয়লার উপর তাণ্ডব করে পুষ্পা। ব্যক্তি নিজেকে এভাবে উৎসর্গ করে, এতে দেবীর কাছে সে পৌঁছাতে পারে। মনোবাসনা জানানোর জন্য ভক্ত এমন আধ্যাত্মিকভাবে শ্রদ্ধা জ্ঞাপন করে দেবীকে। শ্রীবল্লী পুষ্পাকে থামায় আর বলে, স্বামী, তোমার কিসের আক্ষেপ? পুরা শহর তোমার। তোমার দেবীমার কাছে কি এমন চাওয়া যার জন্য তুমি নিজেকে এমন ভাবে উৎসর্গ করছো? পুষ্পা বলে, দেবীমার কাছে একটাই প্রার্থনা, আমার জন্য একটা মেয়ে হয়। কারণ মেয়ে হলে সে বিয়ের পর তার স্বামীর বংশমর্যাদা পাবে, কিন্তু যদি ছেলে হয় তার বংশ কুল কিছুই থাকবে না। আমার মতো সে বংশমর্যাদাহীন হবে, শুধু বাপের নামটাই থাকবে। ঠিক এমন সময় যাত্রায় নৃত্য করতে আসা কিছু ছেলে মিলে কাবেরীকে উত্ত্যক্ত করতে থাকে। তারা বলতে থাকে, কিরে, তুইও কি আমাদের মতো নাকি? দেখি শাড়িটা সরিয়ে। ঠিক তখনই শাড়ির আঁচল ধরে পুষ্পা কাবেরীকে সরিয়ে দেয় আর একজনের বুকের ওপর পা উঠিয়ে দেয়। এরপর আবারও দেবীমার রুদ্র রূপ তার মধ্যে জেগে ওঠে। সে একে একে সবাইকে মারতে থাকে। কেউ দেবীমার মন্দিরে এসে দেবীর প্রতিরূপকে অসম্মান করবে, এটা পুষ্পা তো মেনে নেবে না। সবাইকে মেরে সে মাটিতে শুইয়ে দেয়। ঠিক তখনই সেখানে আসে মোহন। তখন কাবেরী বলে, দেখো বাবা, তুমি চাচ্চুকে ভালো খারাপ কত কিছু বলো, আজ সে আমার সম্মান বাঁচিয়েছে। মোহন বলে, আমার মান অতটা যায়নি এটা শুনে যে তোকে কেউ কিছু করেছে। তুই ওই মুখে চাচ্চু ডেকে আমাকে সবার সামনে অপমানিত করেছিস। এই শুনে শ্রীবল্লী চুপ থাকে না। সে বলে, কি হয়েছে? ওর বাপের নাম নেই তো? কি হয়েছে? ওর বংশমর্যাদা নেই তো? এই পুরো শহর পুষ্পার নামে চলে। সবাই বলে, আমি পুষ্পার ভাই, আমি পুষ্পার ম্যানেজার, আমি পুষ্পার হেল্পার, আমি পুষ্পার ড্রাইভার। এমনকি আপনাকে কি বলে জানেন? পুষ্পার ভাই। যান, আপনার সম্মান, আপনার বংশ, আপনার মর্যাদা নিয়ে আপনি বাসায় যান। এই বলে শ্রীবল্লী পুষ্পাকে নিয়ে বাসায় চলে আসে। যারা ওই অনুষ্ঠানে কাবেরীকে উত্ত্যক্ত করেছিল, মোহন তাদের শাস্তি দেয়। ওদের অর্ধেক মাথার চুল কেটে জুতার মালা পরিয়ে ঘোড়ায় বসিয়ে অপমানিত করা হয়। এদিকে ভগৎ সিং আসে চেন্নাইতে। রামেশ্বরম হয়ে লালচন্দন শ্রীলঙ্কা যাবে। বন্দরে এসে সব জায়গায় ভগৎ সিং খুঁজতে থাকে। নৌকার ভিতরে নেই, মাছের বক্সে নেই, কোথাও নেই। শেষে ভগৎ সিং পানিতে লাফ দেয় আর নিচে দেখে কয়েকশো গরুর গাড়ি নৌকার সাথে দড়ি দিয়ে আটকানো। ঠিক তখনই নৌকাগুলো ছেড়ে দেয়। অনেক স্পিডে তারা শ্রীলঙ্কার সীমানার দিকে এগোতে থাকে। ভগৎ সিং একটা বোট নিয়ে পিছু করে, কিন্তু তারা অনেক আগেই শ্রীলঙ্কার সীমানায় ঢুকে পড়েছে। শ্রীলঙ্কা গার্ডরা ভগৎ সিংদের আটকিয়ে দেয়। ভগৎ সিং হাত থেকে এবারও লালচন্দন বেরিয়ে যায়। সে কিছু করতে পারে না। ওইদিকে পুষ্পা পুরো মাল ডেলিভারি দিয়ে দেয় একদম সময় মতো। এরপর একটা কন্টেইনারে করে পুরো টাকা পৌঁছে পুষ্পার আস্তানায়। কিছুদিন পর যে লাল চন্দন জব্দ করেছিল ভগৎ সিং সেটা নিলামি হবে, কিন্তু নিলামে গেলে সবাই বুঝে যাবে ওইটা নকল চন্দন। শেষে ভগৎ সিং ঠিক করে, যদি এই পুরো চন্দন জ্বলে যায়, পুড়ে যায়, তাহলে কেউ বুঝবে না যে এটা নকল চন্দন ছিল। এরপর পুরোটাতে আগুন লাগিয়ে দেয় ভগৎ সিং। সাথে সেই আগুনে নিজেকেও সে শেষ করে দেয়, কারণ বারবার হেরে যাওয়ার চেয়ে সম্মান নিয়ে মরে যাওয়াটা ভালো। আর এদিকে একে একে সব বাজি জিতে যায় পুষ্পা। এরপর সেই টাকার জোরে সিএম হয়ে যায় সিন্দাপ। সিন্দাপা সিএম এর শপথ গ্রহণের পরেই পুষ্পার বাসায় আসে, পুষ্পার সাথে ছবি তোলে। খাবার খেতে বসে শ্রীবল্লীকে বলে, শ্রীবল্লী, এই সিএমটা হয়েছে শুধুমাত্র তোমার ছবি তোলার কারণে। তুমি শুধুমাত্র তোমার স্বামীর কাছে ছবি চেয়েছিলে, এজন্য আজ আমি এখানে সিএম। এরপর ফটো টাঙিয়ে দেওয়া হয় পুষ্পার দেওয়ালে। পুষ্পা ভাও রাজ করতে থাকে। সিএম যেহেতু নিজের লোক, সব ক্ষেত্রে তার বিজনেস আরো দ্বিগুণ বেড়ে যায়। এদিকে সকালে শ্রীবল্লী দেখে পুষ্পা পাশে নেই। স্বামী বলে ডাক দিলে পুষ্পা খাটের নিচ থেকে উঠে আসে। শ্রীবল্লী বলে, আরে তুমি কোথায় ছিলা? পুষ্পা বলে, আরে আমার ঘুমানো তো খুব একটা ভালো না, যদি বাবুর কিছু হয়ে যায়, ব্যথা লাগে, তাই নিচে শুয়েছিলাম। এরপর শ্রীবল্লীকে সে নিয়ে কোলে করে ওয়াশরুমে রেখে আসে। এরই মাঝে বাইরে থেকে সবাই পুষ্পাকে ডাকাডাকি করছে। গেট খোলার পর সবাই বলতে থাকে ওরা কাবেরীকে নিয়ে গেছে। ফোন দিয়ে মোহনকে বলেছে 2 কোটি টাকা মুক্তিপণ দিতে, আর কাবেরী যদি কিছু হয়ে যায়। পুষ্পা কিছুই বলে না, গেট লাগিয়ে দেয়। সবাই ভাবে হয়তো পুষ্পা কিছুই করবে না, কিন্তু সে বন্দুক কাঁধে নিয়ে সব লোকজন নিয়ে সোজা চলে যায় টিভি চ্যানেলে। লাইভে আসে পুষ্পা, বলে, যে করেছিস শেষ ওয়ার্নিং দিয়ে দিচ্ছি, যেখান থেকে উঠিয়েছিস সেখানে রেখে যাবি। যদি একটা চুলও বাঁকা হয়,
টুকরা টুকরা করে কেটে রেখে দেব। পুরো শহরের মাঝে দাঁড়িয়ে পুষ্পা ঘোষণা দেয়, কোনায় কোনায় সবাই যেন খুঁজতে থাকে কাবেরীকে। আর যতক্ষণে না কাবেরী বাড়ি ফিরছে, হাইওয়ে, রাস্তা, দোকান সব বন্ধ থাকবে। এরই মাঝে বীর প্রতাপ রেড্ডি দেখা করে সিন্দাপ্পার সাথে আর বলে, পুষ্পা এসব কি করছে? ওর ভাতিজিকে উঠিয়েছে আমার ভাইয়ের ছেলে বুগ্গা রেড্ডি, আমাদের বংশের একমাত্র ছেলে। কিছুদিন আগেই জেল থেকে বেল করিয়ে নিয়েছি। ওর ভাইয়ের সাথে তো ওর সম্পর্ক নেই, ভুলে যেতে বলো এসব ম্যাটার। সিন্দাপ্পা ফোন দেয় পুষ্পাকে আর বলে, এসব কি পুষ্পা? প্রতাপ রেড্ডির ভাইয়ের ছেলে বুগ্গা কাবেরীকে উঠিয়েছে। এসব ঝামেলা থেকে দূরে থাকাই ভালো। প্রতাপ রেড্ডির সাথে দুশ্মনী করার মতো সামর্থ্য আমাদের নেই। পুষ্পা ফোনে বলে, পিএম হোক সিএম হোক, বিষয় যখন আমার ফ্যামিলির, তখন আমি কাউরে গুনি না। এই বলে ফোন কেটে দেয়। তখন বুগ্গা রেড্ডি ফোন দেয় পুষ্পাকে আর বলে, ভাও, টাকার দরকার ছিল, এজন্য ভুল করে উঠিয়ে নিয়েছি। তুমি টাকাটা নিয়ে আসো না, আমি ওকে ছেড়ে দেব। এরপর বুগ্গা রেড্ডি জায়গাটার নাম বলে পুষ্পাকে। পুষ্পা হেলিকপ্টারে ওঠে। শ্রীবল্লী কপালে টিপ দিয়ে বলে, ঘরের মেয়ের সম্মান সবার আগে। এর জন্য যত লাশ বিছাতে হয় কোনো আপত্তি নেই। কাবেরীকে আমি সন্ধ্যার আগে বাড়ি দেখতে চাই। পুষ্পা হেলিকপ্টার নিয়ে চলে আসে সেই আস্তানায়। এরপর সে টাকার সোফা ফেলে দেয় আর পুরো জায়গাতে টাকা উঠতে থাকে। পুষ্পা যায় আর বন্দুক উঠিয়ে ধরে বুগ্গার গলায়। বুগ্গা বলে, ভাও, এদিকে গুলি চললে ওদিকেও চলবে। সেদিন যে মার মারছিলা আজও ভুলতে পারিনি। শুধু কয়েকটা মার খাও আমাদের হাতে, কলিজাটা ঠান্ডা হয়ে গেলে তোমাদের দুজনকেই ছেড়ে দেব। পুষ্পা কিছু বলে না। এরপর বুগ্গা রেড্ডি তার ছেলেরা মারতে থাকে পুষ্পাকে। একজন বলে, আরে মজা পাচ্ছি না, মনে হচ্ছে অন্য কাউকে মারছি। তখন একজন দেবী মায়ের শাড়ি এনে পরিয়ে দেয়। হলুদ আবির ছাই দিয়ে পুষ্পাকে দেবী সাজে সাজানো হয় আর তারপরে তাকে মারতে থাকে সবাই। এরপর আরো অনেকজনকে ডেকেছে বুগ্গা। তারা এসে দেখে পুষ্পা। তখন সে পুষ্পার হাত পা বেঁধে দেয়, কারণ সে জানে পুষ্পা কতটা ভয়ানক হতে পারে। মারের এক পর্যায়ে কাবেরীকে নিয়ে আসা হয় পুষ্পার সামনে। আর একজন বলে, কিরে, আগের দিন তো আঁচল হাত দিতেই পাগল হয়ে গেছিলি, দেখি আজ কি করতে পারিস। এই বলে একজন আঁচল হাত দিয়ে ধরে ফেলে দেয়। তারপর একজন বলে, দেখ, আমরা এখনো কিছু করিনি, কোথাও কোনো আঁচড়ও নেই। একজন পা দিয়ে কাবেরীর শাড়ি হাঁটু পর্যন্ত উঠায়। একজন কাবেরীর ব্লাউজ ধরে কাঁধ পর্যন্ত ছিঁড়ে দেয়। আর এই মুহূর্তে পুষ্পা মাটিতে মাথা লাগিয়ে উঠে যায় আর এক লাফ দিয়ে সেই ছেলের গলায় কামড় দিয়ে রক ছিঁড়ে ফেলে যে কাবেরীর ব্লাউজ ছিঁড়ছিল। এরপর পুষ্পা হাত পা বাঁধা অবস্থায় সবাইকে মারতে থাকে। একটা পর্যায়ে সে হাতের বাঁধন, পায়ের রশি কেটে ফেলে। প্রত্যেককে তাড়া করে করে সে মারছে। যে ছেলে পা দিয়ে উঠেছিল শাড়ি, তার পা কেটে ফেলে। টুকরা করার কথা ছিল, পুষ্পা জবাই করা শুরু করে। এরপর কেশব আসে, সবাইকে নিয়ে পুষ্পাকে থামাতে যায়। ফোন দেয় সিন্দাপ্পা, পুষ্পাকে থামতে বলে, কিন্তু পুষ্পা হাতে ত্রিশূল উঠিয়ে নেয় আর বুগ্গা রেড্ডির মধ্যে ঢুকিয়ে দেয় আর এপার ওপার করে দেয়। ফোনে সিদ্ধাপ্পা বুঝে যায় কি হয়েছে। বুগ্গা রেড্ডির বাপও এসেছিল। তুই এই তুচ্ছ মেয়ের জন্য আমার ছেলেকে মেরেছিস, একে আমি আমার বাড়ির দাসী বানিয়ে রাখবো। কথাটা মুখ দিয়ে বলার সাথে সাথে ত্রিশূল গিয়ে গলায় লাগে আর গলা ছিঁড়ে বের হয়ে যায়। সব সমাপ্ত করে কাবেরীকে নিয়ে বাসায় ফেরে পুষ্পা। একদিন পর মোহন আসে পুষ্পার বাসায়। সবাই তাকে বসতে দেয়। পুষ্পাকে ডাকলে সে নিচে আসে না। মোহন বলে, ছোট মা, আমারই দোষ। আজ পর্যন্ত অপমান লাঞ্ছনা দিয়েছি শুধু তোমাদের, কোনোদিন সম্মান দেয়নি। তবে আজ কাবেরীর বিয়ের কার্ড বাজার থেকে এনে প্রথমে আপনাকেই দিচ্ছি। কাবেরী অনেক ভালোবাসে তার চাচ্চুকে, আপনাদের সবাইকেই ভালোবাসে। ওর বিয়েতে আপনারা আশীর্বাদ দিতে আসবেন, আমার জন্য না হোক ওর কথা ভেবে আসবেন। এই বলে সে চলে যায়। শ্রীবালি উপরে আসে কার্ড নিয়ে আর বলে, স্বামী দেখো, মার নামে কার্ড ছাপিয়েছে, শ্রীমতী মুল্লেটি পার্বতী, তার ছেলে মুল্লেটি পুষ্পারাজ, আমার নামও আছে। এটা দেখে পুষ্পার চোখে জল চলে আসে। সে যায় বিয়েতে, মোহনকে জড়িয়ে ধরে, কাবেরীকে আশীর্বাদও দেয়। পুরো পরিবার মিলে ছবি তোলে। পুষ্পার পারফেক্ট পরিবার। এদিকে প্রতাপ রেড্ডি তার ভাইয়ের ছেলের শেষকৃত্য সম্পন্ন করতে থাকে। আর এইখানেই এই দ্বিতীয় পার্টের গল্পের সমাপ্তি হয়। সুন্দর একটা গল্প ছিল, আমি আমার মতো করে বলেছি। জানাবেন আপনাদের কেমন লেগেছে। আর হ্যাঁ, পার্ট 3-এ কি কি হতে যাচ্ছে সেটা ডিরেক্টরের ওপর, রাইটারের ওপর। গল্প কি হবে সেটা এখনো কিছু বলা যাচ্ছে না, তবে অনেক কিছু হিন্ট দেওয়া আছে। যেমন আপনাদের প্রথমে বলেছিলাম জাপানের কথা, কন্টেনারের কথা, ভাওয়ার সিং এর লাশ কিন্তু পাওয়া যায়নি। এই প্রতাপ রেড্ডির প্রতিশোধ বা কে নেবে? পার্ট 3 হলে নতুন কেউ বা পাওয়ারফুল কেউ আসবে, দেখা যাক কি হয়। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো গল্প নিয়ে।